হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমরা যে নবম শ্রেণীর একটা বিশেষ ক্লাস যেটা নেব, সেখানে আমরা আলোচনাটা করব হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এর আগে আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়ে এবং তার থেকে গাণিতিক সমস্যাগুলোর সমাধান আমরা করেছি। তো সেখান করতে গিয়ে আমরা বলেছিলাম যে নিউটনের গতিসূত্রগুলোকে কিন্তু সব ক্ষেত্রে প্রয়োগ করা ক্ষেত্রে কতগুলো সমস্যা আমরা অনুভব করব। সেই সমস্যাগুলোর বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে আমরা নতুন রূপে নিউটনের গতিসূত্রটাকে আমরা আবিষ্কার করব এবং সেটাকে একটা সংরক্ষণ সূত্র নাম দেব। সেই রকম একটা সংরক্ষণ সূত্র হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগ জিনিসটা নিয়ে আমরা তো জানবো এবং এই সূত্রতে আমরা কি কি আজকে আলোচনা করব সেই বিষয়টা আমরা বলছি। ভরবেগ জিনিসটা কি জিনিস জানবো, তার সেটা কি রাশি, কি ব্যাপার, ভরবেগের ধারণা থেকে কি করে নিউটনের গতিসূত্রটা, অর্থাৎ ভরবেগের ধারণায় নিউটনের যে দ্বিতীয় গতিসূত্রটা আমরা পড়বো। সঙ্গে সঙ্গে বলের ঘাত আর ভরবেগের সংরক্ষণ যে সূত্র, অর্থাৎ মোমেন্টাম ইম্পালস থিওরিম বলে যেটা আমরা জানবো, ভরবেগের সংরক্ষণ সূত্রটা এবারে কি। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা তার প্রমাণ করব, কোন শর্তে এগুলো প্রমাণ করা যাবে এবং সবশেষে এই ভরবেগের যে সংরক্ষণ সূত্রের যে ব্যাপক প্রয়োগগুলো রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে, সেইগুলো আমরা আলোচনাটা করব। তো যে কোনো সংরক্ষণ সূত্রগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথম বলেছিলাম যে নিউটনের যে গতিসূত্রগুলো এক একটা মৌলিক বিবৃতি, অর্থাৎ স্বতঃসিদ্ধ বা স্বীকার্য বলে আমরা বলতে পারি, যেগুলোর থেকে আমরা আরো কিছু নতুন নতুন সংরক্ষণ সূত্র যেটা পাচ্ছি, সেটা এক নম্বর হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আরো আমরা কতগুলো সংরক্ষণ সূত্র যেটা আমরা পড়বো, এটা হচ্ছে তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ বস্তুটার যখন সরল রৈখিক গতি থাকবে, অর্থাৎ লিনিয়ার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ বস্তুটার যখন সরল রৈখিক গতিতে যাচ্ছে তখন যে ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন বস্তুটা যদি লিনিয়ার গতিতে না সরলরৈখিক গতিতে না চলে, যদি কোনো একটা বৃত্তাকার পথে ঘুরছে বা কোনো বক্র পথে গতিশীল হচ্ছে, তো সেই ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা সেখানেও একটা সংরক্ষণ সূত্র জানবো, সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এছাড়াও আরো কয়েকটা সংরক্ষণ সূত্র যেটাকে বলছি, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ছাড়াও কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, তাছাড়া হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগ আই ইন্টু ওমেগা দিয়ে যাকে প্রকাশ করা হয়। তো তার সম্পর্কে আমরা পরে যখন উঁচু ক্লাসে আরো বিশেষ বিশেষ চ্যাপ্টারে সেগুলো পড়বো। শক্তির সংরক্ষণ সূত্র, আধানের সংরক্ষণের সূত্র, এই রকম হচ্ছে এই যে বিশেষ বিশেষ সংরক্ষণ সূত্র। এই সমস্ত সংরক্ষণ সূত্রগুলো কিন্তু মৌলিকভাবে প্রমাণ করা সম্ভব হয়নি, কিন্তু এই সমস্ত সংরক্ষণ সূত্রের ব্যতিক্রমগুলো কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি। সেরকম আরো কিছু যে আণবিক জগতের ক্ষেত্রে আমরা তার সংরক্ষণ সূত্রগুলো পাবো, যেমন কি আধান পাচ্ছিলাম, সেই রকম যে বিভিন্ন যে সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো হচ্ছে পার্টিকেল ফিজিক্সের ক্ষেত্রেও আমরা কিন্তু তার বিভিন্ন কোয়ান্টাম নাম্বারের যে সংরক্ষণ সূত্রগুলো আমরা পড়বো। এই সমস্ত সংরক্ষণগুলো যে সূত্রগুলো কিন্তু ফিজিক্সে কিন্তু গুরুত্ব অপরিসীম। এইগুলোর ব্যতিক্রম কিন্তু আজ পর্যন্ত দেখা দেয়নি, কিন্তু এগুলোকে মৌলিকভাবে প্রমাণ করাও সম্ভব হয়নি, কিন্তু এইগুলোর ব্যতিক্রম পাওয়া যায়নি। তো প্রথম চলে আসছি রৈখিক ভরবেগ, অর্থাৎ ভরবেগ যা রৈখিক ভরবেগ তাকেই বলছি, যেটা আমরা কিছু বলা নেই বলতে কি, যেহেতু আমরা নবম শ্রেণীতে সরল রৈখিক গতি নিয়ে আলোচনাটা করা হয়, তো এখানে ভরবেগ বলতে রৈখিক ভরবেগকেই নির্দেশ করবে। বোঝা গেছে? রৈখিক ভরবেগ যাকে আমরা পি দিয়ে ডিনোট করে থাকি। ভর এবং বেগ এই দুজনের সমন্বয়ে কোন গতিশীল বস্তুতে যে ধর্মটার আবির্ভাব ঘটে সেইটাকেই বলা হচ্ছে ভর বেগ। ভর এবং বেগ, তবে এটা একটা স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। বেগ একটা ভেক্টর রাশি, তো এম স্কেলার রাশি হলেও রৈখিক ভরবেগ একটা কিন্তু ভেক্টর রাশি। তো এখন আমরা ভেক্টর রাশি যে অর্থাৎ বল যখন আলোচনা করছিলাম, ভেক্টর রাশির একটা উদাহরণ হিসাবে তার যে বিভিন্ন উপাংশতে প্রকাশ করা সম্ভব, ঠিক সেই রকম ভাবে এই যে ইকুয়েশনটাকেও আমরা তিনটা উপাংশতে আমরা লিখতে পারি। যদি এক্স অক্ষ বরাবর ভরবেগ বলি, তাহলে এক্স অক্ষ বরাবর বেগের মান নিয়ে হবে, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ নিয়ে হবে ওয়াই অক্ষ বরাবর ভরবেগ, আর জেড অক্ষ বরাবর উপাংশটা নিয়ে হবে
জেড অক্ষের বরাবর ভরবেগ। তো এখানে ভরটা যেহেতু অপরিবর্তিত থাকছে, সেইটা আমরা সরাসরি গুণটা করে তার রাশিমালাটা এইরকম হচ্ছে, ভর এবং বেগের সমন্বয়। তো এই রাশিটার মাত্রা একক কি হবে, নিশ্চয়ই তোমরা এটা খুব সহজে পারবে যে একক যদি হবে এসআই পদ্ধতিতে কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে হলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক সেরকম মাত্রাটাও নিশ্চয়ই নির্ণয় করতে পারবে, এম এল টি মাইনাস 1। তো এইরকম ভাবে ভরবেগ, এখন এই ভরবেগের ধারণাটা কিন্তু প্রকৃতপক্ষে নিউটন যখন তার দ্বিতীয় গতির সূত্রটা প্রদান করেছিলেন, তিনি কিন্তু ভরবেগের ধারণার উপর ভিত্তি করেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন কি, কোনো একটা বস্তু যার ভর এম, সে যদি ইউ বেগে প্রাথমিক বেগ নিয়ে চলছিল, তার কোন সময় তার বেগ যদি পরিবর্তিত হয়ে ভি হয়ে যায়, একটা নির্দিষ্ট সময় পর এই বেগটা চেঞ্জ হয়েছে, কিন্তু ভর তাহলে আলটিমেট তার ভর আর বেগের যে গুণফলটা, ভর বেগ, তার প্রাথমিক ভর বেগ হচ্ছে, আমি যদি p1 বলি m u1, যদি অন্তিম ভরবেগ বলি m v, তাহলে এই ভরবেগের পরিবর্তন এবং তার হার, ভরবেগের পরিবর্তন কি অর্থাৎ ডেল্টা পি এর যদি পরিবর্তনকে নির্দেশ করি অর্থাৎ শেষ মাইনাস প্রথম, তাহলে এইটা কি বলছি, ভরবেগের পরিবর্তন। আমরা সিম্বলিক্যালি ইউজ করছি, ডেল্টা সিম্বল দিয়ে পরিবর্তনকে নির্দেশ করা হয়। তো এইটার মানটা কত হবে না mv মাইনাস mu। এখন ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এই সূত্রটাই কিন্তু প্রকৃতপক্ষে নিউটন তার দ্বিতীয় গতি সূত্রতেই তিনি প্রদান করেছিলেন। তো সেইটাকে অর্থাৎ প্রযুক্ত বলের মান, বলকে যদি আমরা এফ দিয়ে থাকি, প্রযুক্ত বলের মান ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ যদি ভরবেগের পরিবর্তনের হার, যদি এই টি সময়টাকে, এই সময় এইখানকার সময় আর এই সময়ের মধ্যে যে ডিফারেন্সটাকে যদি টি বলে থাকি, সেটাকেই বলা হচ্ছে। যদি এই পরিবর্তনটাকে আমি ছোট ডেল্টা টি বলে থাকি, ক্ষুদ্র সময়ের ব্যবধানটাকে বলে থাকি, অর্থাৎ এই টাইমটা আমি যখন মাপ করেছিলাম, এটা যদি টি1, এটা টি2, দুটো আলাদা আলাদা সময়ের পার্থক্য নির্দেশ করে, তাহলে এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক হচ্ছে প্রযুক্ত বল। তো এখান থেকে আমরা নিউটনের যে দ্বিতীয় গতি সূত্রের সরলতম রূপটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি, এ প্রপোর্শনাল টু ডেল্টা পির জায়গায় যদি এম কমন নিয়ে ভি মাইনাস ইউ বসিয়ে আমি টি বসিয়ে থাকতাম, তাহলে এ সমানুপাতিক ধ্রুবক হিসাবে কে দিতাম, তখন এম আর ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে এ আসতো। তো এখানে হচ্ছে ভরবেগের ধারণা থেকে বিজ্ঞানী নিউটনের যে দ্বিতীয় গতি সূত্রতে আমরা আসতে পারতাম। তো সেক্ষেত্রে কে টা আমরা জানি যে একক বলের ক্ষেত্রে এই কে এর মানটা 1 হয়ে গিয়ে আমরা সূত্রটা পাবো F সমান m ইনটু a। তো এখন এই নিউটনের যে দ্বিতীয় গতি সূত্রটার যে যখন ভর পরিবর্তিত থাকে কোন বস্তুতে, তখন বল প্রয়োগ করলে যে ত্বরণ সৃষ্টি হয় তারা এইরূপ, কিন্তু যদি বস্তুটাতে ভর আর যে বেগটার পরিবর্তন, যে দুজনের পরিবর্তন ঘটছে, তখন কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় গতি সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এই যে তার যে বিবৃতিটা থেকেই আমরা শুরু করতে পারি, এটা থেকেই আমাদের কিন্তু যে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্র বলতে চাচ্ছি, এটা প্রকৃতপক্ষে নতুন কোনো সূত্র নয়, আমরা প্রমাণ করব যে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতি সূত্র, তার সঙ্গে সঙ্গে যে নিউটনের তৃতীয় গতি সূত্রের সমন্বয় নিয়েই তৈরি হবে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এখন আমরা সেই ভরবেগের সংরক্ষণ সূত্রতে আসার আগে এই সূত্রটা থেকে আমরা বলেছিলাম যে একটা নতুন সূত্র ইম্পালস মোমেন্টাম থিওরিম আমরা প্রমাণ করতে পারি। সেটা কি জিনিস দেখো, যদি এই সূত্রটাকে আমি সরাসরি F সমান ডেল্টা পি বাই ডেল্টা টি লিখি, এখন ডেল্টা পি অর্থাৎ ভরবেগের যে পরিবর্তনটাকে আমি যদি p2 মাইনাস p1 লিখি এবং সময়ের যে পার্থক্যটা আমি t1 আর t2 বলে লিখি t2 মাইনাস t1, তাহলে এই সমীকরণটাকে একটু যদি আমরা অ্যারেঞ্জ করি, যে গুণ করি f এর সঙ্গে t2 মাইনাস f এর সঙ্গে t1, এই যে গুণটা করলাম সঙ্গে p2 মাইনাস p1, এখন বল এবং সময় এই যে গুণফলটা, এই গুণফলটাকে আমরা যদি আর একটা ভৌত রাশি হিসাবে পরিমাপযোগ্য রাশি বলে থাকি, যেটাকে আমরা বলি ইম্পালস ইংরেজিতে, বা বাংলায় তাকে বলে থাকছি বলের ঘাত। কোন একটা বল কোন একটা নির্দিষ্ট সময় ধরে কোথাও প্রযুক্ত হলে সেই দুজনের গুণফলকে আমরা ইম্পালসকে J1 এবং J2 দিয়ে যদি প্রকাশ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটা P2 মাইনাস P1 বোঝা গেল। এই যে ভর অর্থাৎ প্রযুক্ত যে ইম্পালসটা হচ্ছে কি তার ভরবেগের পরিবর্তন ঘটাতে পারে।
তো এখন আমি এই সূত্রটা, এটাকে আমরা বলছি মোমেন্টাম ইম্পালস থিওরি। অর্থাৎ ইম্পালস, কোনো জায়গায় একটা বলের ঘাত প্রযুক্ত হলে তার ভরবেগ পরিবর্তন হবে। তো এখন এই সূত্রটাকে আমি যদি F আর T2 মাইনাস T1 সমান P2 মাইনাস P1 বলে বলি, তো এখন কোন এই যে বলটা প্রযুক্ত হচ্ছে, এইটা কিন্তু একটা যদি সেই বস্তুর উপর প্রযুক্ত হওয়া বল, এখন আমরা বলকে দুটো ভাগে যদি ভাগ করি, কোন জায়গায় বল যেটা প্রযুক্ত হচ্ছে সেটা বাহ্যিক বল হতে পারে কিংবা কোনো আভ্যন্তরীণ বল হতে পারে। এখন যখনই আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্র কোনো জায়গাতে প্রযুক্ত করতে চাইছি বা ব্যবহার করতে চাইছি, তখন আমাদের সেই বিষয়টাকে একটা ছোট্ট যে আইসোলেটেড, অর্থাৎ টোটালি আর বাকি সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন করে সেই জায়গাটাকে আমরা একটা যদি ক্লোজ আইসোলেটেড সিস্টেম বলে ধরে থাকি, যার মধ্যে যে ঘটনাটা ঘটছে সেইগুলো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া যেখানটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়টাকে আমরা যে ক্রিয়াশীল, সেখানটার মধ্যে ক্রিয়াশীল বলগুলোকেই বলবো আমরা হচ্ছে আভ্যন্তরীণ ক্রিয়াশীল বল। এখন নিউটনের সূত্র অনুযায়ী, তো তৃতীয় সূত্র অনুযায়ী জানি যে কোনো বল যেখানে ক্রিয়া করছে তার একটা বিপরীত বল, প্রতিক্রিয়া বল আমরা পাই, এবং তারা পরস্পর সমান এবং বিপরীত হবে। তো সেই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল এবং কোনো একটা সংস্থার মধ্যে যখন বস্তুগুলোর আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রেই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমি সেই ক্ষেত্রে আমরা বের করতে পারি। তো এরপরে যেটা আমরা চলে আসি বলের ঘাত আর যে সংরক্ষণ সূত্রের পর, আমরা যদি ভরবেগের সংরক্ষণ সূত্রতে যেটাতে আমরা পৌঁছাবো, যদি বাহ্যিক বলটা কিংবা আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বলটা ব্যতীত অন্য কোনো বাহ্যিক বল না থাকে, তাহলে কিন্তু আমরা দেখাবো এটা এই এক্সটার্নাল ফোর্সটা যদি না থাকে, তখন কিন্তু P2 সমান P1 হয়, অর্থাৎ ভরবেগ, প্রাথমিক যে ভরবেগ অন্তিম ভরবেগের সমান হয়। এইটাই প্রকৃতপক্ষে হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি কোনো বস্তু বা বস্তু সংস্থার উপর যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করা হয়ে থাকে, তাহলে তাদের যে আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া যাই হোক না কেন হওয়ার দরুন সেই বস্তু বা বস্তু সংস্থার যে ভরবেগের পরিবর্তনগুলো ঘটবে কোনো একটা নির্দিষ্ট দিকে, সেটা অপরিবর্তিত থাকবে। কেন নির্দিষ্ট দিক বলা হচ্ছে? যে ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি আমরা বলেছিলাম, সেই ভেক্টর রাশির যে কোনো একটা দিক বরাবর প্রথমের মান এবং শেষ মান একই থাকবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি জিনিস একবার ভালো করে বুঝে নাও। যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না করা হয়, কোনো একটা বস্তু কিংবা কোনো একটা বস্তু সংস্থার, যেখানে তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বল থাকতেই পারে, ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে, তার দরুন তাদের যে ভরবেগের যে মানগুলো সংঘর্ষ বা কোনো ঘটনার পূর্বে এবং পরে কোনো একটা নির্দিষ্ট দিকে, সেটা কিন্তু সংরক্ষিত থাকবে বা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রথমের মান এবং পরের মান একই হবে। তো এটাই হচ্ছে সংরক্ষণ সূত্র। তো এই সংরক্ষণ সূত্রটাকে আমাদের যদি প্রমাণ করতে দেয়, এই যে সংরক্ষণ সূত্রটা প্রমাণ করে, এটাই তো তার বিবৃতি, এবং এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রর একটা বিশেষ যে রূপ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বাহ্যিক বলটা যদি শূন্য করে দেওয়া হয়, যে বলটা প্রয়োগ করছি না করছি, তাহলে দেখতে পাবো বস্তুটার যে ভরবেগের পরিবর্তন হবে, সেটা সে ভেতরের, তাদের ভেতরে যাই ঘটনা ঘটুক না কেন, তার আগের সঙ্গে পরের সমান হবে। তো এখন ভরবেগের সংরক্ষণ সূত্রটা তো জানলাম, বিবৃতিটা আমরা জানলাম, যাকে আমরা বিবৃতি বলে বলছি। এটার প্রমাণটাতে এবার আমরা চলে আসছি, এই ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। এবং এই প্রমাণটা করতে গিয়ে আমরা একটা চিত্র যদি আঁকি, ধরো একটা বস্তু যেটা m1 ভরের একটা বস্তু আর একটা বস্তু হচ্ছে m2 ভরের বস্তু, এরা u1 বেগ, এটা বলছি u2 বেগ নিয়ে এরা গতিশীল। তো এরা আমরা যেহেতু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা পড়ছি, আমরা ওয়ান ডাইমেনশন মোশনে এরা দুজনেই গতিশীল ধরে নিয়েছি, এবং এদের দুজনের গতির যে পার্থক্য রয়েছে, তার দরুন কোনো একটা সময় তারা নিজেরা পরস্পর কাছাকাছি এসে পরস্পরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটিয়ে আবার তাদের একটা নতুন বেগ ধরো মনে করলাম হলো, সেই m1 m2টা কাছাকাছি সংঘর্ষ ঘটলো, এবং আবার তারা পরবর্তীকালে সংঘর্ষের হওয়ার পর m1 আর m2 একটা আলাদা বেগ তারা অর্জন করলো, v1 আর v2। তাহলে এই যে দুটো বস্তু, এক নম্বর বস্তু, দুই নম্বর বস্তুগুলো, তাদের
যে আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার দরুনই কিন্তু প্রথমের দিকে তাদের বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করা হচ্ছে না, তারা নিজেদের মধ্যেই যাচ্ছে এবং ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এফ এক্সটার্নাল সমান 0, অর্থাৎ বাইরে থেকে এরা কোনো বল প্রযুক্ত করা হয়নি, নিজেরাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করার ফলে এরকম একটা সিচুয়েশন ঘটেছে। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে যে কি হবে বিবৃতিটা, এদের প্রাথমিক ভরবেগ অর্থাৎ সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে, এটা তো সংঘর্ষ ঘটলো আর এটা আগে আর এটা পরে, সংঘর্ষের পরে আগের ভরবেগ অর্থাৎ প্রাথমিক ভর এবং তাদের যে বেগের গুণফল, পরের দ্বিতীয়টার ক্ষেত্রে m2u2 এইটা সমান পরের যেটা হয়েছে সেটা কত m1v1 প্লাস m2v2, এইটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র হবে। অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়ে থাকে তো তাদের এটা হবে। এটার এখন প্রমাণটা আমরা করছি। তো এই চিত্রটা আঁকার পর আমরা তাদের প্রাথমিক ভরবেগ লিখলাম কত, বস্তুগুলোর প্রাথমিক ভরবেগ প্রথম বস্তুর যে প্রাথমিক ভরবেগ প্রথম অর্থাৎ পূর্বে, সংঘর্ষের পূর্বে আমি করছি যে প্রথম বস্তুর ভরবেগ কত না m1u1, দ্বিতীয় বস্তুর ভরবেগ কত m1u2, ঠিক আছে, সরি m2u2। আর পূর্বে আর পরে কি হয়েছে অর্থাৎ সংঘর্ষের কথা বলছি, সংঘর্ষের পূর্বে আর পরে, পরে কি হবে প্রথম বস্তুর যে ভরবেগটা কত হবে, প্রথম বস্তুর ভরবেগটা হয়ে যাচ্ছে m1v1, আর দ্বিতীয় বস্তুর ভরবেগটা হচ্ছে m2v2। তাহলে এই যে যদি বলি এই সংঘর্ষটা হয়ে তাদের যে টি সময় পরে এই ঘটনার বেগটা আমরা বা পরে যে ভরবেগটা হচ্ছে আমরা যদি বলে থাকি, তাহলে প্রথম বস্তুর যে ভরবেগের পরিবর্তনের হার কত, প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার m1v1 মাইনাস m1u1 বাই টি, ভরবেগের পরিবর্তনের হার, যেটাকে আমরা একটা বল বলে বলছি, প্রযুক্ত বল। তাহলে এই ক্ষেত্রে দুজন যখন ধাক্কাধাক্কি করেছে, এই ক্ষেত্রে কারা বলটা প্রযুক্ত করেছে, এই যে বলগুলো এরা কিন্তু আভ্যন্তরীণ বল হিসাবে এরা কাজ করেছে। এক নম্বরের পর যে বল দিয়েছে সেটা হচ্ছে m2 বল, এই বলটা, অর্থাৎ এইটাকে বলছি ফোর্স অন 1 ডিউ টু 2, 2 নম্বর বস্তু দ্বারা একের উপর বল। তাহলে এই বলটাকে আমি নাম দেবো কি, একের উপর বল দিয়েছে যে 2 নম্বর বস্তুটা। আর সেই রকম ঠিক আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী যে বলটা এটা দিয়েছে এটা হচ্ছে ফোর্স অন 2 ডিউ টু 1, 2 নম্বরের উপর 1 নম্বরের বল। তাহলে 2 নম্বরের উপর 1 নম্বরের বলটা সেটা কত আবার না, দ্বিতীয় বস্তুর যে ভরবেগের পরিবর্তন m2v2 মাইনাস m2u2 বাই টি। তাহলে এই যে দুটো বল, এখন আমরা জানি কি নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী এই দুটো বল, তাহলে এটা একটা আর এটা হচ্ছে আরেকটা। এখন নিউটনের তৃতীয় গতি সূত্রতে আমরা কি জানি যে এই যে আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বলগুলো পরস্পরের সমান এবং বিপরীত, যেহেতু আমরা নিউটনের থার্ড ল অফ নিউটন এটা থেকে জানি এটা হয়। তো এখন সেই জায়গায় রেসপেক্টিভ জায়গায় যদি আমি এই সমীকরণগুলোকে বসাই, F12 অর্থাৎ m1v1 মাইনাস m1u1 বাই টি সমান মাইনাস সাইনটা এখানে থাকছে, হয়ে যাচ্ছে m2v2 মাইনাস m2u2 বাই টি। এখন টিটাকে ক্যান্সেল করে দিয়ে মাইনাস সাইনটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখতে পাবো যে এই মাইনাসটাকে যদি এপাশে নিয়ে চলে আসো m1v1 আর এই মাইনাসটাকে যদি নিয়ে আসো m2v2 আর এই মাইনাসটাকে যদি এপাশে নিয়ে যাও তাহলে হয়ে যাচ্ছে m1u1 প্লাস এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে m2u2, অর্থাৎ প্রথমটা আমরা শেষে এসেছে। তাহলে প্রাথমিক ভরবেগ এই এপাশেটা এটা কিন্তু অন্তিম ভরবেগটা এসেছে আর এপাশে হয়েছে প্রাথমিক। তাহলে দেখতেই পাচ্ছ নিউটনের তৃতীয় গতি সূত্র আর এখানে আমরা যেটা লাগিয়েছি নিউটনের প্রথম গতি সূত্র, এই যে দুটো জিনিসকে লাগিয়েছি, এখানে নিউটনের সেকেন্ড গতি সূত্র আর এখানে লাগিয়েছি নিউটনের তৃতীয় গতি সূত্র। এই দুটো সূত্রকে লাগিয়েই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে এই প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু বল দেওয়া হয়নি, বস্তুগুলোর আভ্যন্তরীণ নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে কিন্তু তাদের ভরবেগের চেঞ্জ হচ্ছে।
এখন বস্তুগুলোর ভর এখানটায় আমাদের ধ্রুবক রেখেছি বলে তাদের গুণফলটা m1 v1 হয়েছে, কিন্তু যদি ধরি আমরা তাদের ভরও পরিবর্তন হয়েছে, বেগও পরিবর্তন হয়েছে, তাহলে সেটাও কিন্তু ভরবেগের পরিবর্তনকে নির্দেশ করবে। অর্থাৎ এক্ষেত্রে ভর আর বেগ দুজনের পরিবর্তনের দরুনও হতে পারত। তো যেটা নিয়ে আমরা ভরবেগের সেই ধরনের পরিবর্তন যেখানে ভর পরিবর্তন হয় এবং বেগও পরিবর্তন হয়, সেটা আমরা রকেটের গতিতে আলোচনা করব। তো এক্ষেত্রে আরো কিছু কিছু ক্ষেত্রে যেখানটায় ভরটা সাধারণত চেঞ্জ হয় না, কিন্তু বেগের চেঞ্জের দরুন ভরবেগের পরিবর্তন হয়। তো সেই রকম কয়েকটা যে আলোচনাগুলো কিন্তু আমরা যে এখানে করতে পারি, যে তার প্রয়োগ হিসাবে তোমাদের ক্লাস 9-এ আমরা সেই প্রয়োগগুলোকে আলোচনাটা করতে পারি। কিন্তু যদি ভরের পরিবর্তন এবং বেগের পরিবর্তন উভয়ের পরিবর্তন হলেও যে ভরবেগের পরিবর্তন হয়, সেই যে সূত্রকে কাজে লাগাতে গেলে আমাদেরকে কিন্তু আরো একটু অ্যাডভান্স ম্যাথমেটিক্স জানতে হবে, যেটা আমরা ক্লাস 11-এ বা 12-এ পড়াবো তোমাদেরকে। তো সেই আলোচনাগুলোর মধ্যে আমরা এই কয়েকটা আলোচনা এক্ষুনি ছোট্ট করে নিতে চাইছি, যে যেখানে ভরবেগের যে পরিবর্তনটাকে থেকে কোনো যে বস্তুগুলোর অন্তিম বেগ কত হতে পারে, কি ব্যাপার, সেগুলো নির্ণয় করব। অর্থাৎ আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগগুলো করতে চাইবো যেখানে আমরা বাহ্যিক কোনো বল খুঁজে পাচ্ছি না, কিন্তু তাদের ক্ষেত্রে ভর আর বেগ পরিবর্তন কি করে হয়ে যাচ্ছে সেইটা বের করতে গিয়ে। তো এইরকম কতগুলো এক্সাম্পল আমরা বলেছিলাম, যেমন রকেটের ক্ষেত্রে হয়েছিল, ঠিক সেই রকম আমরা যদি কোনো জায়গায় ট্রাক থেকে বালি পড়ে যাচ্ছে, কোন একটা ট্রাক চলন্ত ট্রাক থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে বালি পড়ে যাচ্ছে, তাহলে এর ভর ধীরে ধীরে হ্রাস হচ্ছে। কিংবা কোনো কনভেয়ার বেল্ট, অর্থাৎ কনভেয়ার বেল্ট অর্থাৎ যেখানে আমাদের যে কলকারখানাতে কোনো জায়গাতে অনবরত অবিরত একটা নির্দিষ্ট যন্ত্রাংশ থেকে উৎপন্ন মালপত্রকে পৌঁছানো হচ্ছে, কিংবা সেই যন্ত্রাংশের পাশে মালপত্র পৌঁছানোর জন্য যে একটা চলমান বেল্ট রয়েছে, দুটো চক্রের মধ্যে ঘুরতে থাকা একটা বেল্ট, যেখানে মালকে অবিরত ফেলা হচ্ছে, সেটা ধীরে ধীরে বেল্টটা ঘুরতে থাকলে মালগুলো ধীরে ধীরে ক্রমান্বয়ে গতিশীল হয়ে যাচ্ছে। তখন মালটা কোনো যে দ্রব্য বা যেখানে জিনিসটা ফেলা হচ্ছে, সে ধীরে ধীরে যত পড়তে থাকবে, এটার কিন্তু যে ভর পরিবর্তন হচ্ছে এবং ভর বেগটা কিন্তু ধীরে ধীরে কি হবে, কত বল প্রযুক্ত হচ্ছে মেশিনটাতে, কত মানে চাপ পড়বে, বা ইঞ্জিনের উপর যে বল দিতে হচ্ছে, সেইগুলোর যে ক্যালকুলেশন আমরা করতে যাব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখছি যে ভরের পরিবর্তন হচ্ছে, তবে কনভেয়ার বেল্ট সঙ্গে সঙ্গে ভরবেগেরও পরিবর্তন হচ্ছে। এই সমস্ত এক্সাম্পল গুলোর প্রয়োগগুলো কিন্তু আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা আলোচনাটা করতে পারি। তো ফার্স্ট আমরা যেটা করব, যে বন্দুক এবং বুলেটের গতিগুলো নির্ণয়। ধরো একটা বন্দুক, সাপোজ এটা একটা বন্দুক থেকে কোন একটা বন্দুক বুলেট রয়েছে এর ভেতরে। তো এই যে বন্দুকটার প্রাথমিক যে শুধু বন্দুকটার ভর যদি m বলি, শুধু বুলেটের ভর যদি m বলি, তাহলে প্রাথমিক অবস্থায় এর বেগটা কত ছিল, সবার বেগ 0। কিন্তু যেই মুহূর্তে আমি একটা বুলেট বেরিয়ে গেল বন্দুক থেকে, যখনই বুলেটটা বেরিয়ে গেল বেগ নিয়ে, ভি বেগ নিয়ে, অর্থাৎ এই যে বুলেটটা যখন প্রথমে ছিল সবার ভর আর বেগ 0 ছিল, এবং যখনই বুলেটটা বেরিয়ে গেল ভি বেগ নিয়ে, তখন অর্থাৎ আমরা পৃথক পৃথক ভাবে বন্দুকের ভর m আর যে বুলেটের ভর আলাদা আলাদা করে ধরে রেখেছি, এবং তাদের প্রাথমিক ভরবেগ তার কত ছিল, 0 ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখনই বন্দুকটা থেকে আমাদের বুলেটটা বেরিয়ে যাচ্ছে, এই m ভরটা ভি বেগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন এই mটা কিন্তু আমরা কোন দিকে গতিশীল হবে, কি ব্যাপার আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে প্রাথমিক ভরবেগ কত ছিল, প্রাথমিক ভরবেগ বাইরে থেকে যে আমরা বল কোনো কিছু প্রয়োগ করিনি তা নয়, কিন্তু আমরা যে যন্ত্রটাকে জাস্ট কাজ শুরু করার জন্য আমরা একটা ছোট্ট ট্রিগারে জাস্ট আঙুল দিয়ে একটা ছোট্ট বল বা শক্তি দিয়ে ওকে শুরুটা করে দিয়েছিলাম। তো সেই বলটাকে যদি এফ এক্সটার্নালটাকে আমরা নিয়ার একটু খুব 0 ধরি, সামান্য একটু বল দিয়েছি, তো সেই বাহ্যিক বল তাহলে 0। তো সেই বল না প্রয়োগ করেছি, তাহলে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে, তো প্রাথমিক ভরবেগ এখানটায় 0। অন্তিমে কি হয়েছে, বন্দুকটার যে ভর m, সে মনে করছে একটা বেগ অর্জন করবে, সেই বেগটা যদি ভি হয়ে থাকে m ভি হলো,
আর বুলেটটা যেটা বেরিয়ে যাচ্ছে এম আর ভি, এটা যেহেতু সামনের দিকে বেরিয়ে যাচ্ছে এম ভি, তাহলে পরে প্রাথমিক ভরবেগ এত আর অন্তিম ভরবেগটা এত। তাহলে এই সূত্র কি বলছে সংরক্ষণ সূত্র? না, সংরক্ষণ সূত্র বলছে যে দুজনের যোগফল, প্রথমের আর শেষগুলোর, প্রথমেরটা শূন্যের সঙ্গে সমান হবে, প্রথমে যে শূন্য ছিল, তো সেখান থেকে আমি যদি এম ভি বলি, এম ভিটা বার করি, তাহলে পাবো মাইনাস এম ভি, কিংবা ভিটা পাবো মাইনাস এম বাই এম ভি। অর্থাৎ বন্দুকের যে বেগটা, যে বন্দুকটা পিছনের দিকে কিন্তু মাইনাস সাইন নির্দেশ করছে, যে বুলেটটা যদি প্লাস সাইন হিসেবে আমরা দেখি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বন্দুকটা পেছনের দিকে এসে ধাক্কা দেবে। তো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বন্দুকের যে ভরটা নিচে থাকছে, তো এই মানটা যত বেশি ভারী হবে রিকয়েল বেগটা তত কম হবে। অর্থাৎ সেই জন্য যে সমস্ত বন্দুক থেকে খুব তীব্র বেগে বুলেট বেরিয়ে যেতে হবে, যার রেঞ্জ অনেক বেশি হবে, তার কিন্তু ভর অনেক বেশি হতে হবে, তবেই কিন্তু, না হলে সেই বন্দুক এসে যে চালাচ্ছে সেই ব্যক্তিকেই কিন্তু আঘাত করে তাকে আহত করতে পারে। ঠিক এক্ষেত্রে এই সমস্ত ঘটনাগুলোতে কিন্তু আমরা যে ভরগুলো পরিবর্তন হচ্ছে একটা ধ্রুবক মানের, সেটা কিন্তু তারা নিজেদের কিন্তু ভরের পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাদের গুণফলটাই চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা যে রকেটের গতির কথা বলছিলাম, রকেটের বিষয়টা কিন্তু একটু আলাদা, যেখানে ভরটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ভরটা পুড়ে ছাই হয়ে যায়। রকেটের কথাটা যেটা বলতে গিয়ে আমরা জানি যে রকেটের পেছন দিক দিয়ে তীব্র বেগে গ্যাস বেরোতে থাকে এবং এই রকেটটা সামনের দিকে এগোতে থাকে। এখানের ভেতরে যে জ্বালানি, সেটা কিন্তু ধরো ডেল্টা স্মল এম এম ভরের জ্বালানি কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে এবং পুড়ে কখনো গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে এই যে রকেটটা কিন্তু আস্তে আস্তে ভর কমতে থাকছে। তো এক্ষেত্রে আমরা রকেটের যে গতি, কতক্ষণ পর যখন রকেটটা পুরো ভর নষ্ট হয়ে যাবে, তার গতিবেগ কত, সেই সমস্ত যখন আলোচনা করতে যাব, এই রকেটটা যদিও আমাদের এই পৃথিবী পৃষ্ঠ থেকে ছাড়া হচ্ছে, আমরা এই রকেটের যখন অনেক দূরে আছে তার সেইখানে থাকা অবস্থায় যদি ক্যালকুলেশন করি, এফ এক্সটার্নাল সমান হয়ে যাচ্ছে 0, এবং এই রকেট এবং তার যে গ্যাসটা যেখানে নির্গত হচ্ছে, এটাকে একটা আমরা ছোট্ট লোকালাইজড আইসোলেটেড সিস্টেম বা বদ্ধ সংস্থা হিসাবে ধরে, এটাকে যে সংস্থা আলাদা করে দিলাম, যে একটা ছোট্ট আইসোলেটেড বিচ্ছিন্ন সংস্থা হিসাবে ধরে আমি এর ভেতরে আমি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই কিন্তু আমি রকেটের গতিবেগ কত হতে পারে বা সেখান থেকে তার ত্বরণ গুলো নির্ণয় করতে আমরা পারবো, বা রকেটটার উপর কত বল প্রযুক্ত করতে হবে সেইগুলো আমরা নির্ণয় করতে পারি। তো এখানে যেহেতু তোমাদের রকেটের গতিটা সিলেবাসে নেই, আমরা জাস্ট একটু এর পরে যেটা আলোচনা করব, যখন উঁচু ক্লাসে তোমাদের পড়ানো হবে, সেটা আমরা পরে আলোচনা, তোমাদের আশ্বস্ত করছি যে পরে এটাকে আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে যেগুলো 9 এর ক্লাসে তোমাদের বুঝতে হবে, হোস পাইপ, যেখানে কোনো জায়গায় আগুন লেগে গেলে সেই আগুনটাকে নেভানোর জন্য যে দমকল বাহিনী আসে, সেই দমকল বাহিনী যে জলের পাইপটা দিয়ে কোনো জায়গায় জলটা পাঠায়, তীব্র বেগে জল পাঠায়, সেই হোস পাইপটাকে কিন্তু ধরে রাখতে হয়, খুব বল দিয়ে কিন্তু ধরে রাখতে হয়। কারণ আমরা যেমন ভাবে বন্দুকের কথা বললাম, সেই বন্দুকেরও যেমন একটা রিকয়েল বেগ থাকবে, এত যেখানে যত তীব্র বেগে এখানে ভরটা বেরিয়ে চলে যাচ্ছে, একটা ভর বেগের পরিবর্তন হচ্ছে, সেই ভর বেগের পরিবর্তন একটা নির্দিষ্ট ক্ষুদ্র সময়ের মধ্যে যে পরিমাণ বেগ মানে বল দেবে, সেই বল শক্তিশালী যে বল একটা দিয়ে কিন্তু তাকে ধরে রাখতে না পারলে সে কিন্তু আহত হবে এবং এটা ছিটকে বেরিয়ে যাবে বা পিছনের দিকে ধাক্কা দেবে। তো এইখানে যে ভরবেগের হোস পাইপের তাকে ধরে রাখার জন্য একটা কিন্তু শক্তিশালী বল আমাকে ধরে রাখতে হবে, না হলে এই দিকে বল প্রয়োগ করতে থাকবে, ভরবেগের পরিবর্তন ওই দিকে হতে থাকবে এবং বেগ মানে বল একটা প্রযুক্ত হবে। তো এই রকম আরো এই সমস্ত ভরবেগের সংরক্ষণ সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা যখন উঁচু ক্লাস 11-এ আলোচনা করব, সেখানে বিভিন্ন প্রকার যে সংঘর্ষগুলো, সেখানে স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা যখন করা হবে, সেখানে কিন্তু এটা আমরা আলোচনা করব, এটার আলোচনাটাও করব সেখানে। তাছাড়া বিভিন্ন বোমার বিস্ফোরণ, তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণ, এই সমস্ত প্রশ্নগুলোর যে বেশি বেশি করে আলোচনাটা সেখানে করা হবে। তো এই আজকের এই ছোট্ট ক্লাসে তোমরা যেটা আজকে আলোচনাটা করা হলো, নিঃসন্দেহে তোমরা বুঝবে ভালো করে বইটাকে ফলো করবে, নিজেরা বোঝার চেষ্টা করবে এবং কোনো জায়গায় গাণিতিক প্রশ্নগুলো যখন সমাধান করতে দেবে, নিশ্চয়ই নিজেদের বুদ্ধি প্রয়োগ করে কোন দিকে কি ব্যাপার হচ্ছে সেটা তোমরা করবে। তো এই বলে আজকে আমরা এই ছোট্ট ভিডিওটাকে শেষ করছি।